সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। কত বড় একটা ভুল হয়ে গেল। আজকে যে 16ই ডিসেম্বর ফেসবুকে না ঢুকলে আর জানা হতো না আহির। প্রতি বছর 16ই ডিসেম্বরের 3 দিন আগে থেকে কত না গান শুরু হয়, কিন্তু আর আজকে একটু গান বাজেনি দেখে সেই আনন্দের দিনের কথা ভুলে গেল। এটা কি ঠিক হলো? সারাদিনে কেন মোবাইলটা ধরলো না? খুব খারাপ লাগছে আহির। কিছুক্ষণ মন খারাপ করে বসে থাকলো সে। যা হবার হয়েই তো গিয়েছে। রাত 12টার পরে তো নতুন দিনে শুরু হবে। হাতে যে 2 ঘন্টা আছে, সেই 2 ঘন্টায় না হয় বিজয় দিবস পালন করুক, কিন্তু কিভাবে করবে? তাদের গ্যাংয়ের সবাই তো শুয়ে পড়েছে। একা একা কীভাবে সেলিব্রেট করা যায়? ভাবতে ভাবতে একটা বুদ্ধি মাথায় এলো তার। ইউটিউবে দেশাত্মবোধক গান শুনে বিজয় দিবস পালন করবে। আপাতত এটাই ভালো বুদ্ধি। পরের বার আর এমন ভুল করবে না, যেভাবেই হোক মনে রাখবে। তারপর কানে ইয়ারফোন গুঁজে ফুল ভলিউমে গান চালিয়ে দিল আহি। দেশাত্মবোধক গান আসলে অন্যরকম, একটু মনোযোগ দিয়ে শুনলে শরীরে কাঁটা দেয়। কত আবেগ ভালোবাসা দিলে গীতিকারেরা গানগুলো লিখেছেন। একটার পর একটা গান চলতে লাগলো, আর আহি চোখ বন্ধ করে খুব মনোযোগ দিয়ে গানগুলো শুনছে। কয়েকটা গান শোনার পর এবার চালু হলো বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান। সেও আর চেঞ্জ করলো না, এই গানটাও তার ভালো লাগে। সে গানের সাথে গলা মেলাতে শুরু করলো। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নেই। ভলিউম না কমালে রাত পোহানোর আগেই তোর মারার খবর শোনা যাবে। দরজার কাছে দাঁড়িয়ে বুকে হাত বেঁধে রাশভারী কণ্ঠে কথাটা বলল দুর্য। মুখের গান থেমে গেল আহির। দপ করে চোখ খুলল। সে তো ইয়ারফোন লাগিয়ে নিয়েছিল, তাহলে সে কি গান শুনছে তুর্য ভাই কীভাবে জানলেন? সে মোবাইল ফোনের দিকে তাকিয়ে দেখলো ইয়ারফোনের জ্যাকের নিচে গড়াগড়ি খাচ্ছে, অথচ বলদের মতো কি সুন্দরভাবে ইয়ারবাড কানে গুঁজে রেখেছে। এতক্ষণ ধরে থেকে থেকে সেটাকে আবার কানের মধ্যে ভালোভাবে ঠেলে ঠেলেও দিয়েছে, যাতে একটু শরীর নড়ে যাওয়ার চান্স না থাকে। কিন্তু কথা হলো, তুর্য ভাইকে কি এখন আর ধমকাধমকিতে মানায়? এতদিন না হয় ভাব দেখে অনুভূতি লুকিয়ে রেখেছিল, কিন্তু এখন তো সবটা বলে দিয়েছে। তাহলে এখনও কেন খচ্চরের মতো বিহেভ করবে? মোবাইল চেপে গানটা বন্ধ করলো আহি। তারপর খাট থেকে নেমে সেও তুর্যের মতো করে বুকে হাত বাঁধল, গলা খাকারি দিয়ে গম্ভীর গলায় বলল, দেখুন তুর্য ভাই, আগে যেমন ব্যবহার করেছেন মেনে নিয়েছি, কিন্তু এখন তো সবটা জানি। এমন ব্যবহার করলে আমি মানবো না। এগিয়ে পুরোপুরি রুমের ভিতরে প্রবেশ করলো তুর্য। তারপর সন্দিহান গলায় বলল, কেমন ব্যবহার করতে হবে? একটু সুন্দর করে বলবেন, ওই প্রেমিক প্রেমিকারা যেমন করে বলে। শেষ বাক্যটা আমতা আমতা করতে করতে বলল আহি। তুর্য ভ্রুকুচকে বলল, তাহলে কম্বলের নিচ থেকে ওভাবে মরতে মরতে দৌড়ানোর দরকার ছিল না তো। দৌড়ালি কেন? তাই তো, ওভাবে দৌড়ালো কেন? মনে মনে ভেবে আবার নিজেকে প্রশ্ন করলো আহি। দৌড়াবে না কেন? তুর্য ভাই এমনভাবে কথা বলেন যেন থ্রেট দিচ্ছেন। 11 নম্বর বিপদ সংকেত। তুর্য উত্তর না পেয়ে আরও কিছুক্ষণ ভ্রুকুচকে রেখেই ফের বলল, কি হলো? যেমন বন্ধ হয়ে গেল কেন? আহি কিছুক্ষণ সময় নিয়ে অভিযোগের সুরে বলল, তো কি করব, সারাক্ষণ বকে বকে পড়ানোর মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন। ভেবেছিলাম একটু দেরি হয়ে গেলেই মার একটাও মাটিতে পড়বে না। পড়তেও না। আহি আহত দৃষ্টিতে তুর্যের দিকে তাকালো। তুর্য ফের বলল, বাই দ্য ওয়ে, তুই কি ভেবেছিলি রোমান্স করবো তোর সাথে? এখনও এরকম ব্যবহার করবেন তুর্য ভাই? হাল্লা কি মাটি দিয়ে বানিয়েছেন এনাকে? বিয়ের পর কপালে ঠিকঠাক বাসর জুটবে তো, নাকি সেটাও এই জীবনে হবে না? হে কোন আনরোম্যান্টিক লোকের পাল্লায় পড়লো সে? শাড়ি পরবে বলেও সে যে লাফাচ্ছে, সে সেই শাড়ি পরা বিফলে না যায়। ওসব না হয় থাকলো, এখন তুর্যের সামনে তো আর বলা যাবে না সে রোম্যান্টিক কিছু মিছুই আন্দাজ করেছিল। তাই বড় গলা করে বলল, জি না, আমি মোটেও ওসব আশা রাখিনি, আর রাখবোও না। কেন? এমনি। ওকে, বাট রাখা ভালো, ইন ফিউচার সারপ্রাইজড না হয়ে যাস। বাড়িতে ফিরে আবারও একই কাহিনী, একই অশান্তি। সাকিবের মা কল করে বিকালের সকল কাহিনী জানিয়ে নানানভাবে অপমান করেছে তারিনের বাবাকে। তিনি শুধু মুখ বুজে শুনেছেন, কিছু বলার নেই তো। থাকতে পারে না। যে মেয়েকে নিয়ে এতদিন গর্ব করে বেরিয়েছে, সেই মেয়েকে নিয়েই এখন পদে পদে অপমানিত হতে হচ্ছে। তারিন মাথা নিচু করে সবার সব বলা কথা শুনেছে। একবার মা কথা শোনাচ্ছে তো একবার বাবা, আর একবার চাচি। 2 গাল মেয়ে অনর্গল অশ্রু ঝরে পড়ছে। এমন কী অন্যায় করেছে সে মেহেদির সাথে, যার কারণে এতটা অপমানিত হতে হচ্ছে তার? কোনো দোষ না করেও সকলের কথা শুনতে হচ্ছে।
আত্মহত্যা পাপ না হলে এত কথা কে শুনতো? তারিনের দাদি ছেলে বৌমাদের থামানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু বয়স হয়ে গেলে কি আর কথার কোনো দাম থাকে? তিনি তাদের থামাতে না পেরে তারিনের হাত ধরে নিজের কক্ষে নিয়ে গেলেন। তখনও তারিনের বাবার গলা ভেসে আসছে। তারিন রুমে ঢুকে দাদিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কান্না করতে করতে বলল, বিয়ে হয়ে গেলে আমি আর কোনো দিন এই বাড়িতে আসবো না দাদু, কোনো দিন না, মরে গেলেও না। তারিনের দাদিও তার কান্না সহ্য করতে পারলেন না। তারিনের চোখের পানি 2 হাতে মুছিয়ে নিজে কান্না জড়ানো গলায় বললেন, এমনি কয় না বউ, আব্বা মা তোর খারাপ চাইব না, একটু রাগিয়া গেছে, আবার ঠিক হইয়া যাইব, তুই কান্দিস না। কেমন বাবা মা ওরা, একটা বার আমার কথা বিশ্বাস করলো না। আর আমি যদি ওই ছেলের সাথে সম্পর্ক করেও থাকি, এগুলো নিয়ে এত বাড়াবাড়ি কেন করছে? এসব বিষয় তো এখন স্বাভাবিক দাদু। তবু আমি তো বলেছি তারা যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। তাহলে কেন এসব ব্যবহার করছে আমার সাথে? একে তো অন্যায় করছে, তার উপর আবার গলা করছে ওই মেয়ে। বাইরে থেকে তারিনের মায়ের ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসলো। তারিনের এখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এরা সত্যি ওর আপন মা বাবা। তো এই যে এখন এত বিষাক্ত কথা যারা বলছে, তারাই একসময় তাকে নিয়ে গর্ব করত, তারাই বুক ফুলিয়ে নিজের মেয়ে বলেই পরিচয় দিত। বেশ অনেকক্ষণ ধরে কান্নাকাটি করে শান্ত হয়েছে তারিন। তার কান্না করবে না, সৃষ্টিকর্তা কপালে যা লিখে রেখেছেন সেটাই হবে। কিছুক্ষণ বাদে তারিনের মা একটা প্লেটে করে খাবার নিয়ে আসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে উঠতে বললেন। উঠল না তারিন। এত বকে এখন এসেছে খাবার নিয়ে, খাবে নাও। মনে মনে আরও নানান কথা ভাবলেও বারবার কথা মায়ের জোড়াজড়িতে উঠে বসলো। অভিমানী গলায় বলল, তুমিও আমাকে বিশ্বাস করো না মা? আমরা সকলে তোকে বিশ্বাস করি মা, কিন্তু বাকি যারা আছে তারা তো করবে না। তুই আমাদের মেয়ে বলি বিশ্বাস করলাম, অন্যের মেয়ে হলে আমিও করতাম না। একটা ছেলে খালি খালি এসব কেন বলে বেড়াবে বল? ভাত খামা, তোর বাবা রাগের মাথায় বলছে, সেই আমাকে ভাত দিয়ে পাঠিয়েছে। দেখি হাগর, আমি খাইয়ে দিচ্ছি। দুপুরের খাবার খেয়ে মন খারাপ করে ছাদের একপাশে থাকা কাঠের বেঞ্চে বসে আছে আহি। মন খারাপের কারণ, ইদানিং তারিনের যেন কি হয়েছে। যে মেয়ে সবসময় তাকে মেসেজ দিত, কল করত, সেই মেয়ে 2-3 দিন পার হয়ে যায় তবু কোনো মেসেজ দেয় না। সে দিলেও ঠিকমতো রিপ্লাই করে না। আহি বুঝতে পারে মেয়েটা হয়তো কোনো কারণে তার উপর অভিমান করেছে, কিন্তু প্রকাশ করে না। সে অনেকবার জিজ্ঞেস করে, কোনো লাভও হয়নি। এদিকে শবনম সারা বাড়ি খুঁজে আহিকে না পেয়ে ছাদে এসেছে। ভর দুপুরে এইভাবে বসে থাকতে দেখে বলল, এখানে তুমি একা একা কি করছো? বলে কাঁধে হাত রেখে আহির পাশে বসলো সে। আহি আস্তে করে বলল, কিছু না। তুমি কোথায় ছিলে? তোমার রুমে গিয়ে না পেয়ে একা একা চলে এসেছি। পাবে কিভাবে? তুমি যখন উঠে আসলে আমি তো খাচ্ছিলাম, তারপর ফুপি বললেন তুর্য ভাইয়াকে ডেকে দিতে। ওখানে আবার কিছুক্ষণ দেরি হলো, ফুপি না তোমাকে বললো ভাইয়াকে ডেকে দিতে? ডেকেছিলে? ভাইয়া শুয়েছিলেন তাই একবার ডেকে আর ডাকেনি। ডাকলে বকতেন। তোমাকে বকেনি? না তো, সুন্দর করেই তো বললেন। ও, তা তুর্য ভাইকে ডাকতে গিয়ে তোমার দেরি হলো কেন? ওই একটু কথা বলছিলাম। ওসব ছাড়ো, শাড়ি কখন পরবে সেটা বলো। শাড়ি পরা মুড নেই। কেন? আসলে তোমার মন খারাপ হচ্ছে ওহি? কিছু হয়েছে? তেমন কিছু না। শবনম জানো, তারিনের কথা বলেছিলাম না তোমায়, ওর কি যেন হয়েছে। কোনো কারণে আমার উপর রাগ করেছে হয়তো, কিন্তু প্রকাশ করছে না। আমার খুব খারাপ লাগছে জানো। তুমি ওর সাথে দেখা করে কথা বলো, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। ও নাকি ঢাকার বাইরে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। হয়তো দেখা করবে না তাই মিথ্যে বলছে। ভার্সিটিতেও যায় না, আর ব্যাচে তো আমিই যাই না। আচ্ছা এখন কল করে দেখো তো। শবনমের কথা মতো তারিনকে কল করলো আহি। ভেবেছিল বরাবরের মতো হয়তো কল কেটে মেসেজ দিবে, কিন্তু এইবার রিসিভ করলো তারিন একদম স্বাভাবিক গলায়, অতীতের মতো করে উৎফুল্লতার সাথে। সে বলল, কি খবর তোর? ভার্সিটিতে যাস ঠিক মতো? মনে করে নোটসগুলো নিয়ে রাখবি। তারিনের স্বাভাবিক স্বরে মুখে হাসি ফুটলো আহির। সে অভিমানী গলায় বলল, এই কয়দিন তোর কি হয়েছিল তারিন? আমার সাথে ওরকম ব্যবহার করছিলি কেন? রাগ করেছি আমি? আচ্ছা বাবা, সরি। এর আগে তাদের মধ্যে কোনো মনোমালিন্য হলে আহি রাগ করেছে বললে
তারিন উল্টে বলতো সেও রাগ করেছে। তারপর দুইজন একসাথে একে অপরকে সরি বলে সবটা মিটমাট করতো। কিন্তু এখন তারিনের এইভাবে হার মেনে নেওয়া মানতে পারলো না আহি। ফের সন্দেহ হলো তার। বলল, তারিন, কি হয়েছে তোর? একেবারেই সরি বলে দিলি? আমি কিছু ভুল করেছি? তোরা আবার কি করবি? তাচ্ছিল্য হাসলো তারিন। তারপর ফের বলল, সকল ভুল তো আমারই। ব্যাচে যাওয়াই আমার জন্য কাল হয়েছে। আবার ভাবিস না তোর মেহেদি ভাইয়াকে দোষারোপ করছি, তার কোনো দোষ নেই, আমিই দোষী। মেহেদি ভাইয়া আবার কিছু করেছে তারিন? কেন? তোর জেনে লাভ কি? হো, বুঝেছি, হাসাহাসি করবি, বিনোদন নিবি, তাই না? তারিন, আর্তনাদ করে উঠল আহি। পরে কথা বলবো রে, রাখি। একটু পর আমাকে দেখতে আসবে। খুব শীঘ্রই বিয়ের নেমন্তন্ন পাচ্ছিস, শপিং করে রাখিস। বলে কল কাটলো তারিন। আহির চোখ ভিজে উঠেছে। শবনম এতক্ষণ তারিনের সকল কথা শুনেছে। সে কৌতূহলী হয়েই বলল, আহি, তারিন কোন মেহেদির কথা বললো? তোমার কাজিন। আমার মনে হয় মেহেদি ভাই তারিনকে ভালোবাসেন। মনে হয় না, আমি শিওর। একটা কথা বলি, কিছু মনে করো না। আমি যতদূর জানি মেহেদি ভাইয়া তোমাকে পছন্দ করে। পছন্দ করে, কিন্তু তারিনকে ভালোবাসে। একজন মানুষ অনেকজনকেই পছন্দ করতে পারে, তবে ভালো একজনকেই বাসে শবনম। কাহিনী কি আমাকে খুলে বলবে আহি? আহি শুরু থেকে সবটা বলল শবনমকে। শবনমও ব্যাপারটা বুঝলো। এটা ভালোবাসা হলেও হতে পারে। সে আবারও এসব বিষয়ে অত অভিজ্ঞ নয়। কিন্তু মেহেদির এসব করা মোটেও ঠিক হয়নি। শুধু শুধু অনেক বাড়াবাড়ি করেছে। আর এদিকে তারিন বলে মেয়েটা আহির সাথে বাড়াবাড়ি করছে। সৃষ্টিকথা তো বলেই দিয়েছেন, যে যেমন তার জীবন সঙ্গীও তেমন হবে। সেটাই, তারিন মেহেদি দুজনেই বাড়াবাড়িতে মাস্টার। তবে এখন যে কোনো উপায়ে আহির মন ভালো করা দরকার। সবসময় হাসি খুশি থাকা, হৈ হৈ করে বেড়ানো মেয়েটাকে এভাবে মন মরা হয়ে থাকলে মানায় না। সবার আগে আহির মন ভালো করা দরকার। তারপর দুজনে মিলে আলোচনা করে একটা উপায় বের করে সবার সাথে সবার সম্পর্কও ঠিক করে ফেলবে। সে বলল, আহি, আমরা একটা প্ল্যান করি। তুমি তো চাও মেহেদি ভাইয়ের সাথে তারিনের কিছু একটা হোক, আমিও চাই। চলো আমরা ভাইয়ের সাথে দেখা করি, কথা বলে ওর ভাব বুঝি। আমি দেখা করতে পারবো না, তুজো ভাই বকবেন। অন্য কিছু ভালো। মোবাইলে তো এত কিছু করা সম্ভব নয়, দেখা তো করতেই হবে। তুর্য ভাইয়া যেদিন বেশি বিজি থাকবেন ওই দিন দেখা করি। টের পেলে মারবেন উনি। আরে পাবে না, আমি বিষয়টা দেখব। এইবার তুমি একটু হাসো তো। শবনমের মন রক্ষার্থে কষ্ট করে হাসলো আহি। তারপর আরও বেশ কিছুক্ষণ ধরে কথা বলল তারা। প্রতিদিনের মতো সময় মেপে ছাদে আসলো তুর্য। তাকে দেখে শবনম আলগোছে ছাদ থেকে নেমে পড়ল। আহিরও দুষ্টুমি করার মুড নেই। সে চলে যেতে নিল। তুর্য পিছু ডেকে বলল, হোয়াট হ্যাপেন্ড? মুড অফ কেন? আহি হাসি হাসি মুখ করে বলল, কোথায় মুড অফ? তখন একবার ডেকে চলে এলি কেন? কখন? তখন আমি ঘুমিয়েছিলাম, তাই। সেদে সেদে কে বকা শুনবে? কেন? তুই? পারবো না। অনুভূতি চেপে রাখতে পারি না বলে সবাই সস্তা ভেবেছেন না? কোনো সম্মান নেই আমার? আহির কথার কোনো আগা মাথা না পেয়ে ধমকে উঠল তুর্য। স্টপ ইট ননসেন্স। কি সস্তা সস্তা করছিস? সস্তা মানে বোঝেন না, যার কোনো মূল্য নেই। বলে চলে যায় আহি। সবটা মাথার ওপর দিয়ে গেল তুর্যর। আস্ত স্টুপিড একটা। এমনি সময় বকলেও নড়ে না, নির্লজ্জের মতো আরও বেশি করে পটর পটর করতে থাকে। আর এখন দেখো, বিনা কারণে তেজ দেখিয়ে চলে গেল। তবে তার কাছে সত্যিই আহির কোনো মূল্য নেই, অমূল্য, যাকে কোনো মূল্যে মূল্যায়ন করা যায় না। খুব দামি, অতি মূল্যবান। জীবনের মোড় কিভাবে পাল্টে যায়। মেহেদি ছেলেটা বাড়ি ছাড়লো কার জন্য, আর এখন কাকে ভালোবেসে বোধ হয়ে আছে, অথচ নিজেও জানে না, বোঝে না। এ কোন যন্ত্রণায় ভুগছে মেহেদি তা জানে না। ভিতরটা বারবার বলছে মেয়েটার সাথে তার এমন ব্যবহার করা উচিত না। তবু কেন নিজেকে সামলাতে পারছে না? কেনই বা বারবার ওর সাথেই দেখা হয়ে যাচ্ছে? কি চাইছেন সৃষ্টিকর্তা? এই কয়দিনে কতবার করে ভেবেছে এরপর তারিনের সাথে দেখা হলে অন্তত একবার হলেও সরি চেয়ে নেবে। দেখা তো হলো, কিন্তু সেটা আর হলো কই? সেই রুড বিহেভিয়ার করে ফেলল। মেয়েটার ফ্যামিলি বা কেমন, চেনা নেই জানা নেই একটা ছেলের সাথে দেখা করতে পাঠিয়ে দিল। সাকিব যে বিবাহিত সেটা কি তারা জানেন না? নাকি মেয়েকে ঘাড় থেকে নামাতে চান? মেহেদি ফেসবুক স্ক্রল করছে ঠিকই, কিন্তু তার মাথায় এইসব কথাই ঘুরপাক খাচ্ছে। হঠাৎ নোটিফিকেশনে তার ধ্যান ভাঙল। শবনম মেসেজ দিয়েছে।
আপাতত টাইপিং করার কোনো ইচ্ছা নেই তার। সে কল দিল এবং সব সময়ের মতো স্বাভাবিক গলায় বলল, কি অবস্থা? ঢাকাতে আছিস শুনলাম। হ্যাঁ ভাইয়া, তোর কি খবর? কাকি বললো বাড়ি ছেড়েছিস, ফিরবি কবে? খবর তো ভালো, বাড়ি ফিরবো রে, ফিরতে হবে। আব্বু একবার বললে ফিরতাম, বলে না তো। ভালো হয়েছে, এখন আফসোস করে মর। শোন, এসব ছিটকে রাগ দেখানো বন্ধ কর। হে জীবনে আর হবে না রে বনু। খানিকটা টেনে টেনে কথাটা বলল মেহেদি। তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, দেখা করতে হবে। ওইসব ইনস্টেট কথা আমি জানি। ত্রুজ ভাইয়া আর তোর না হওয়া ভাবি একে অপরকে ভালোবাসে, তাই তো তুই তো ওই বাড়িতে থাকিস। ঘটনা কি সত্যি শবনম? শেষ কথাতে সিরিয়াস ভঙ্গিতে বলল মেহেদি। ঘটনা সত্যি, কিন্তু তোকে অন্য কথা বলার আছে। আহিও থাকবে। মাফ কর আমার মা, সেদিন তুজো ভাইয়া আমাকে যেই থ্রেট দিয়েছে। আহি পাশেই ছিল। মেহেদির কথা শুনে মোবাইলটা নিয়ে কৌতূহলী গলায় বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তুর্য ভাই কি বলেছেন আপনাকে? প্রথম দুইটা প্রশ্ন ফর্মালিটি মাত্র, শেষ প্রশ্নের উত্তরটাই হলো মেইন। কিন্তু মেহেদির কথায় অন্য কিছু চলছে। সেই যে একটু আগে শবনমকে বলল তোর না হওয়া ভাবি, এই কথাটাও আহি নিশ্চিত শুনেছে। বলেছিল তো মজা করে। আহি আবার কি ভাববে কে জানে। মেহেদির ভাবনার মাঝে আহি ফের বলল, শোনা যায় না ভাইয়া। মেহেদি যেন সুযোগ পেল। সে আস্তে করে মোবাইলের ওয়াইফাই বন্ধ করে রাখলো। এইসব থ্রেটের কথা বলতেও তো লজ্জা লাগে। মাত্র অপারেশন থিয়েটার থেকে বেরিয়েছে তুর্য। বেরিয়েই দেখলো মোবাইল ফোন একেবারে ভাইব্রেট হচ্ছে। স্ক্রিনে নাম জলজল করছে লিটল মাউস, সাথে আহির আলখাল্লা একটা ছবি। এই নাম গতকালকে দেওয়া। কি সুন্দর করে কাল নিজেকে ইঁদুর বলে দাবি করলো। এখন তার নাম চেঞ্জ না করে উপায় আছে? সে কল কেটে ব্যাক করলো, লম্বা করে একটা সালাম দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহি সালামের উত্তর দিয়ে আস্তে করে বলল, প্রতিদিন তো আমি আগে সালাম দিই। ভ্রু যুগলকে আড়াআড়িভাবে ভাঁজ করলো তুর্য। সন্ধিহান গলায় বলল, প্রতিদিন কল দিস আমাকে? সরি, যেই দিনই দিই। সবাইকে সস্তা ভাবি, রেসপেক্ট দিই না, তাই ভাবলাম একটা সালাম দেওয়া যাক। বলে গলার সুর পরিবর্তন করলো তুর্য। বরাবরের মতো গম্ভীর গলায় বলল, কল দিয়েছিস কেন? কি দরকার? এই তো এখন তুর্য ভাই লাগছে। বলে ফোনের ওপাশে শব্দ না করে মিষ্টি করে হাসলো আহি। তুর্য বলল, ইম্পর্টেন্ট কিছু বলা থাকলে বল, বিজি আছে। তুর্য ভাই কিভাবে রূপ বদলাতে পারেন ভাবা যায়? একটু আগে কি সুন্দর করে কথা বললেন, আর এখন দেখো। তবে এটা কোনো ব্যাপার না, সে তুর্যের এমন ব্যবহারেই অভ্যস্ত। একটি ভালো করে কথা বললেই তার কেমন যেন লাগে। আর প্রেমিক সুলভ আচরণ করলে তো মির্গি ব্যারাম শুরু হয়ে যায়। আহি ভাবনার ইতি টেনে বলল, বাড়িতে কখন ফিরবেন? রাত হবে, আমাকে বলিস আমার জন্য ওয়েট না করতে। আপনার হসপিটাল কয়টা পর্যন্ত খোলা থাকে তুর্য ভাই? এখন থেকে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছিস? থাক, বলা লাগবে না। হসপিটাল থেকে দাসিনদের সাথে মিট করতে যাব, অনেক লেট হবে। আম্মু যেন ওয়েট না করে। গট ইট? আচ্ছা, আমি বড় মাকে বলবো ওয়েট না করতে। ওকে, রাখছি। মুখের ওপর হুট করে কল কাটা লোকটাও এখন বলে কয়ে কল কাটে। ভালোবাসলে মানুষের কতটা পরিবর্তন হয়। যদিও তুর্য আগে থেকে ভালোবাসতো, কিন্তু এখন থেকে আস্তে আস্তে নিজের ভিতরটা তুলে ধরছে এই যা। আচ্ছা বলে আহি কান থেকে মোবাইল নামানোর আগেই আবার ওপাশের ব্যক্তির তাড়াহুড়ো কণ্ঠস্বর ভেসে আসলো, শোন, হুম? বড় মার ছেলে লিটল মাউসে যেন না করে। আপনার লিটল মাউসটা আবার কে? কৌতূহলী গলায় বলল আহি। কাল যে কম্বলের নিচে শুয়ে শুয়ে জব ছিল, এখন আবার ভুলেও গেল। তুর্য তাকে লিটল মাউস বলেছে বুঝে লজ্জা পেল আহি। এই প্রথম প্রকাশ্যে তুর্য ভাই তাকে আহি ব্যতীত অন্য নামে সম্বোধন করলো। এর আগে একবার হার্ট স্টিলার বলেছিল, তবে জ্বরের ঘোরে, আর সেও স্পষ্ট শুনতে পেয়েছিল না। যার দরুন পরে তুর্য অস্বীকার করে গেলেও সেও মেনে নিয়েছিল। আহি যখন নানান ভাবনার বিভোর, তুর্য রাশভারী কণ্ঠে ফের বলল, 11টার পর যেন অনলাইনে না দেখে। তারপর কল কাটলো। আহি মোবাইল বুকে জড়িয়ে ধপাস করে বিছানায় পড়ল। তারপর নিজেকে আর তুর্যকে নিয়ে নানান কল্পনা জল্পনায় বুঁদ হলো সে।
অপেক্ষার প্রহর সত্যিই অনেক দীর্ঘ হয়। সে বিকেল থেকে তুর্যের জন্য অপেক্ষা করতে করতে বারবার হতাশ হয়েছে আহি। অবশেষে রাত বাঁধিয়ে বাড়ি ফিরেছেন জনা। বাড়ির গেটে তুর্যের গাড়ির হর্ন শুনেই রেডি হতে শুরু করেছে সে। প্রতিদিন তুর্য বাড়িতে আসবে, সেই কয়বারই হর্ন বাজবে, গাড়িতে আসুক বা বাইকে। আর আহি হর্ন শুনেই এক দৌড়ে ড্রয়িং রুমে চলে আসবে আর ঘুরঘুর করবে। ভাগ্যিস তুর্য ভাই হর্ন বাজান, নাহলে সে তো বুঝতেই পারতো না তিনি কখন বাড়িতে ফিরেছেন। কিন্তু সে তো আর জানে না তাকে সংকেত জানানোর জন্যই কোনো একজন বিনা কারণেই হর্ন বাজিয়ে বাড়িতে প্রবেশ করে। লতা বেগমের আলমারি থেকে সুন্দর একটা শাড়ি নিয়ে চমৎকার করে সেজে গুজে তুর্যের রুমে এসে বসে আছে আহি। এসে আর তুর্যকে রুমে পায়নি, গোসলে ঢুকেছে। আহি অপেক্ষা করছে। সে তখন থেকে খাটে পা ঝুলিয়ে বসে আছে, কিন্তু তুর্যের ওয়াশরুম থেকে বেরোনোর নামই নেই। শুধু তো প্রেম করলেই হবে না, প্রেমিক পুরুষকে একটু রোম্যান্টিক না হলে হয়? আর শবনমের কথাটাও তো পরখ করে দেখতে হবে। তুর্য ভাই তাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে কেমন আচরণ করে। ওয়াশরুমের দরজা থেকে খট করে শব্দ হতেই আহি কপট লজ্জা লজ্জা মুখ করে মাথা নিচু করে ফেলল। তুর্য তাকে এই অবস্থায় দেখে ভ্রু কুঁচকে ফেলল, গম্ভীর মুখে বলল, জোকার সেজে বসে আছিস কেন? তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল মুছতে লাগলো। তুর্যের এমন কথায় যেন মাথায় বাজ পড়ল আহির, তবে কোনো প্রত্যুত্তর করল না। সে বেশ খানিকক্ষণ ওভাবেই বসে থাকলো। তুর্যের এরকম ইগনোর দেখে বিরক্ত হলো সে। তারপর আরও কিছুক্ষণ অপেক্ষা করলো। না, তুর্য ভাই কিছুই বলছেন না। আহি আর ধৈর্য ধরে থাকতে পারল না, ভীষণ রকমের অধৈর্য সে। বসা থেকে উঠে তুর্যের সামনে গিয়ে দাঁড়ালো, লজ্জা ভেঙে বলল, তুর্য ভাই, আমায় কেমন লাগছে? প্রতিদিন যেমন লাগে। নির্বিকার ভঙ্গিতে বলল তুর্য। একটু আগে যে তুর্য ভাই বললেন জোকার সেজে বসে আছিস কেন, তার মানে তাকে প্রতিদিন জোকার লাগে? অভিমান হলো আহির। তারপর আবারও নিজেকে বুঝ দিল তুর্য তো এমনই, ভালো লাগলেও মুখ ফুটে বলবে না। সে বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক। সে উৎফুল্লতা নিয়ে পুনরায় বলল, আজকে তো শাড়ি পরেছি, আজকে কেমন লাগছে? তুর্য ভেজা তোয়ালেটা ড্রেসিং টেবিলের ওপর রেখে তর্জনী আর বৃদ্ধা আঙুল দ্বারা আহির থুতনি ধরে কয়েকবার এদিক ওদিক ঘুরিয়ে ভ্রু কুচকেই বলল, কেমন লাগবে? বিরক্ত হলো আহি। এই যে তুর্য ভাই তার সামনে শুধু কোমরে একটা টাওয়েল পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন, এতেই তো তার বুক ধুকপুক করছে। আর সে শাড়ি পরে কত সুন্দর করে সেজে এসেছে, তাও তুর্য ভাই পাত্তাই দিচ্ছেন না। শবনম বলেছিল শাড়ি পরে তুর্য ভাইয়ের সামনে গেলে উনি পাগল হয়ে যাবেন। কোথায়, তিনি তো পাগলের পও হলেন না। বেহায়াপনার সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেল সে। আবারও বলল, আপনি আমার পা থেকে মাথা অবধি তাকিয়ে ভালো করে দেখে তারপর বলুন। তুর্য সত্যি সত্যি আহির কথা মতো তার পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো, কিন্তু ওর চোখ আটকে গেল পাতলা শাড়ির ওপর দিয়ে ভাসমান আহির সরু চিকন মসৃণ বাঁকানো কোমরের দিকে। সে এইদিক ওইদিক এলোমেলো তাকিয়ে একটা শুকনো ঢোক এলে দ্রুত নিজের চোখ সরালো। এই মেয়ে আসলেই পাগল, নাহলে এভাবে কেউ সামনে আসে? নিজেকে সংযত করে কণ্ঠ কঠোর করে বলল, সর সামনে থেকে। আহি সরল সামনে থেকে, কিন্তু রুম থেকে বেরোলো না। আগের মতো খাটে গিয়ে পা ঝুলিয়ে বসলো। গো ধরে বসে আছে সে। তুর্যের থেকে কমপ্লিমেন্ট না পাওয়া পর্যন্ত রুম থেকে নড়বে না। তুর্য ফের ধমকে বলল, যাস না কেন? চেঞ্জ করব। করুন, আপনি তো আর মেয়ে মানুষ নন, আমার সামনে চেঞ্জ করতে সমস্যা কি? থমথমে গলায় বলল আহি। না, একে একটু শিক্ষা না দিলে হবে না। দিন দিন বেশি বাদরামি শুরু করেছে। তুর্য তোয়ালে পড়া অবস্থায় এগিয়ে গেল আহির দিকে। আহির দুই পাশ দিয়ে বিছানার উপর দুই হাত রেখে ওর দিকে অনেকটা ঝুঁকে পড়ল। তাল সামলাতে না পেরে আহিও কিছুটা হেলে পড়ল। কণ্ঠ যথাসম্ভব খাদে নামিয়ে বলে উঠল, শালীনতা বজায় রেখেছে, আর শালীনভাবে থাকতে দে। তুই আমাকে দেখেছিস, বাট না আমার অশ্লীল কথাবার্তা শুনেছিস, আর না কাজকর্ম দেখছিস। আমি একবার মুখ খুলে নিজের মুখ লুকানোর জায়গা পাবি না। সো নিজের ভদ্রতা শিখুন আর অন্যকে ভদ্র থাকতে দিন। তুর্যের এমন কণ্ঠে গলা শুকিয়ে গেল আহির। আচ্ছা, কি সাবান মেখেছেন তুর্য ভাই? এরকম মাতাল ঘ্রাণ কেন? নিজেকে সামলে সে বলল, আপনি সরুন দূরে তুর্য ভাই, তারপর বলুন কেমন লাগছে। তুর্য সরল না, বরং আরও কিছুটা ঝুঁকে পড়ল। ফিসফিস করে বলল, এক কথার কত বড় রিপিট করব? বলেছিলাম না আমি কথায় না কাজে বিশ্বাসে। আচ্ছা, দূরে সরে কাজ করুন। হাউ ইজ দ্যাট পসিবল? তারপর একটু থেমে হাসকি স্বরে ফের বলল, যেভাবে আমার ভেতর টেলেমেলে করি ঠিক সেভাবেই যদি তোর বাইরে টেলেমেলে করি
কি করবি তুই? কিছু না। কি বলছে কি না বলছে কিছু বুঝছে না আহি। একটা উত্তর দিতে হবে তাই গলা হেঁচড়ে কোনো রকমে কথাটা বলল সে। তুর্য সে কথার সূত্র ধরে বলল, রিয়েলি? তাহলে করি। আর কোনো কথা বলল না আহি। বলা বাহুল্য গলা দিয়ে আর কথা বের হলো না। চোখ বন্ধ রেখে শুধু বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজাতে লাগলো। তুর্য দু চোখ ভরে প্রেয়সীর সাজসজ্জা দেখল, তারপর কপালে মৃদু একটা টোকা মেরে সোজা হয়ে দাঁড়ালো। বদ্ধ চোখ জোড়া আর খুলল না আহি। সে সেভাবেই পড়ে রইল। তুর্য সরে ট্রাউজার পরে নিলেও আহি অসাড় হয়ে সেভাবেই পড়ে রইল। সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে ব্যাক ব্রাশ করতে করতে গম্ভীর গলায় বলল, সোজা হয়ে বস, স্টুপিড। সোজা হয়ে বসলো আহি। রিমোট কন্ট্রোল পুতুলের মতো কাজটা করলো সে। এমন যেন তুর্যের বলা বাক্যটার অপেক্ষা করছিল সে। বলার সাথে সাথে সেভাবে কাজ করলো। তুর্য একটা লোশনের বোতল হাতে এগিয়ে আসলো, ফের বলল, ওপেন ইউর আইস। চোখ খুললো আহি। তুর্য হাতের লোশনটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, লাগিয়ে দে। আহি বোতলটা হাতে নিল, তারপর বলল, একটা টি শার্ট পরে আসুন প্লিজ। টি শার্ট পরে আসলে তুই লাগিয়ে দিবি কোথায়, ইডিয়েট? আহি একটু সময় নিয়ে খানিকটা লোশন হাতের উপর ঢেলে নিল। তুর্যের গায়ে দিবে তার আগে সে আটকে দিল, বলল, সামান্য কথার ভার সামলাতে পারিস না? আমাকে কিভাবে সামলাবি? এভাবে কাঁপতে কাঁপতে কিছু করতে হবে না। যা তুই, কাল সকালের আগে যেন আর সামনে না পাই। আহিও আর দেরি করলো না, আস্তে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। তুর্য ঘাড় কাত করে আহির যাওয়া দেখল, তারপর দরজা লক করে বুকের বাঁ পাশে হাত চেপে ডিভানে বসলো। সেখানে হাত দলতে দলতে ব্যথাতুর গলায় বলল, কাউ যেন হার্ট অ্যাটাকে মারবি আমাকে। নিউজ পেপারে বড় বড় অক্ষরে লেখা থাকবে, নাম করা হার্ট সার্জন টাস্ট্রিক চৌধুরী তুর্য তার সানবার্ডের রূপ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে পরলোক গমন করলেন। বিগত কয়েকদিন যাবৎ চৌধুরীদের ডাইনিং টেবিলের একটা না একটা চেয়ার ফাঁকা থেকেই যাচ্ছে। আজকে আসিফ চৌধুরী অনুপস্থিত থাকেন তো কাল তুর্য না হয় বাড়ির আরও 2 কর্তা। আজকে আবার ওনারা সবাই উপস্থিত, শুধু আহি আর শবনম বাদে। তারা নাকি দুপুরের খাবার বাইরে থেকে খাবে। তাহি যেতে চাইলেও তারা নেয়নি, বলেছে তার জন্য পার্সেল নিয়ে আসবে। তাহি ছোট মানুষ, খাবার খাওয়াই তার মেইন উদ্দেশ্য। সেটা যদি ঘরে বসেই খেতে পারে তাহলে তো কোনো প্রবলেম নেই। অগত্যা সেও আর জোরাজুরি করেনি। আকবর চৌধুরী ওদের দুজনকে না দেখে তারা কোথায় জিজ্ঞেস করলে পারভিন বেগম জানিয়েছেন তারা বাইরে থেকে খাবে। আসলাম চৌধুরী কয়েকদিন ধরে একটা কথা বলবেন কিন্তু কোনোই সুযোগ পান না। খাবার টেবিল ছাড়া সবাই একত্রিত হয় না, আর সেখানে আহিও থাকে। আজ না থাকায় তিনি কথাটা বললেন। ভাইজান, মাসুদের কথা মনে আছে? আসিফ, তোর তো মনে থাকার কথা। ওর একটা ছেলে ছিল না, সোহেল? সে তো এখন দেশের বাইরে সেটেল। মাসুদ বলছিল একটা মেয়ে দেখতে, ছেলেকে বিয়ে দিবে। আহির কথা বলতে চাই কিন্তু সরাসরি বলে না। আমি তো বুঝি। চাচার কথা শুনে মুখের ভাত নড়ানো আপনা আপনি বন্ধ হয়ে গেল তুর্যের। পারভিন বেগম একবার ভীত চোখে ছেলের দিকে চাইলেন। তুর্যও তাকালো। তিনি ছেলেকে শান্ত থেকে সম্পূর্ণ কথা শোনার ইঙ্গিত দিলেন। তুর্যও সেটাই করলো। এইদিকে মারুফা বেগম আর লতা বেগমও চিন্তিত। আজকেই না সবটা সামনে চলে আসে। তুর্যের হাবভাব ভালো ঠেকছে না ওনাদের। আসিফ চৌধুরী বলেন, মেয়েকে এতই শীঘ্রই বিয়ে শাদি দেওয়ার কোনো দরকার নেই। আকবর চৌধুরীও সেই কথাই সায় জানালেন। আসলাম চৌধুরী বলেন, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে, বিয়ে আজ দেয় বা কাল দেয়, দিতে তো হবেই। কিন্তু ওই বিলাতি ছেলের সাথে কে দিবে? আমার জামাই হবে একেবারে খাঁটি দিশাজ। আমার বাড়িতে আসবে আর আমার 3 ভাই মিলে তাকে নিয়ে মাছের বাজার, গরুর বাজার, খাসির বাজার ঘুরে বেড়াবো। আর ওই বিদেশি ছেলেকে পাবদা মাছ বললে পাঙ্গাস মাছ নিয়ে চলে আসবে। বলে অট্টহাসিতে ফেটে পড়লেন তিনি, সাথে বাকিরাও, একমাত্র তুর্য ব্যতীত। সে গম্ভীর গলায় বলল, বাড়ির জামে হলে মাছের বাজার শুর। বাড়ির জামে হলে মাছের বাজার, গরু খাসির বাজার করতে হবে কেন? আসিফ চৌধুরী মস্করা করে বললেন, তুই ভয় পাস না বাজান, তোর বিয়ে আমরা তোমার চাচার মতো শ্বশুর দেখে দেব না। আর আগেই বলে রাখবো, আমাদের ছেলে বাজার ঘাট করতে পারে না।
তুর্য কোনোভাবে ঠিকঠাক করে সবজির নাম বলতে পারলেও হাতে গোনা 2-1টা মাছ ছাড়া অন্য মাছের নামও বলতে পারবে না। শুধু ইলিশ আর চিংড়িই ভালো করে চেনে, আর বাকি 2-1টা সেই আছে সেইগুলো। ও যে বাজার করতে জানে না সেটা সে নিজেও জানে, তবু জোর গলায় বলল। আই ক্যান। বাড়ির 3 গিন্নি আসল কাহিনী ধরতে পেরে মুখ টিপে হাসাহাসি করলেন। আকবর চৌধুরী বললেন, কি পারো তুমি? হাট বাজার করতে। থমথমে গলায় বলল তুর্য। আমাদেরকে তো জীবনে করে খাওয়ালে না। শ্বশুরকে খুব খাওয়ানোর ইচ্ছা দেখছি। পারো না সত্ত্বেও পারিবারিক করছো। আমি পারি আব্বু, না পারলে কেন বলবো? বলে একবার আর চোখে চাচাকে দেখে নিল। ব্যাটার হাবভাব সুবিধার ঠেকছে না। এখন না বলে বসেন, তাহলে যা মাছ তরকারি কিনে নিয়ে আয়। তুর্যের ধারণাই সত্যি হলো। আসলাম চৌধুরী পারভিন বেগমকে ডেকে বললেন, বড় ভাবি, খানিক আগে কি বাজার লাগবে বলছিলে যেন? আমাদের কারোর তো সময় নেই। আগামী দিন তো তুর্যের হাসপাতালেও নেই। তাই তুর্য, তুই যা বাবা, যা যা লাগবে আম্মা বলে দিবে, নিয়ে আসিস, কেমন? জীবনে প্রথম এরকম বাজে পরিস্থিতিতে পড়ল তুর্য। অসহায় দৃষ্টিতে একবার মায়ের মুখের দিকে চাইল, যেন খুব করে চাইছে পারভিন বেগম দেবরের মুখের ওপর কিছু বলে তাকে এইবারের মতো উদ্ধার করুক। কিন্তু পারভিন বেগম সেটা করলেন না। কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশ হয়ে চোখ নামালো সে। এখন বুঝছে মাঝে মাঝে আহিকে শিক্ষা দেওয়ার জন্য বেকায়দায় ফেললে বেচারির কতটা অস্বস্তিতে পড়ে। শুধু শুধু আর মুখটা শুকিয়ে অতটুকু হয়ে যায় না। আসলাম চৌধুরী ফের বললেন, কি পারবে তো? কি জিজ্ঞেস করছি? দেখো, পারবি সেটা তো আগেই বললি। কাল সময় করে যাস তাহলে। হ্যাঁ। নেহাত এক সর্বনাশী মেয়ের জন্ম দিয়েছেন মেজকর্তা, নাহলে কে এইসব মিথ্যা বলতে যেত? কেই বা বাজারে যেত, রাজি হতো? এই আহি লাইফটাই পুরো শেষ করে ছাড়লো। নিজে তো সবসময় একে কাহিনী করে জ্বালাবে, আর এখন বাপ জ্বালাচ্ছে। জামাই হওয়ার সাথে বাজার করার আবার কি রিলেশন? এখন ঠিকঠাক চিনে বাজারঘাট করতে পারলেই হয়। না হলে দেখা গেল বলল দেওয়া লাগবে না, সে কেড়ে নিবে। চৌধুরী গিন্নিদের হাতে সবসময় খুব বেশি টাকা পয়সা থাকে না। যখন যা দরকার হয় স্বামীদের বললেই পেয়ে যায়। স্বামীরাও আগ বাড়িয়ে দিতে চান না। সবাই হয়তো সব কিছু বোঝেন না, তবে যখন গিন্নিরা চান যা লাগতে পারে তার থেকে একটু বেশিই দেন। সেই সুবাদে সবার কাছে কম বেশি টাকা পয়সা থাকে, তবে খুব বেশি নয়। আজকে বাড়িতে 3 কর্তার কেউ নেই। এদিকে বাচ্চারা বায়না ধরেছে মার্কেট যাবে। মানে যাবে। এত বলছে ওদের মার্কেট নেওয়ার মতো পর্যাপ্ত টাকা তাদের কাছে নেই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর এইগুলোকে হিলিয়েছে কে? বাড়ির বড় বাচ্চা আহি। পারভিন বেগম ওদের সাথে না পেরে অগত্যা তুর্যের রুমে গেলেন। তুর্যর কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তুর্য খাটের হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে পা মেলে বসে আছে। উরুর ওপর ল্যাপটপ রাখা, সেটার দিকে খুব মনোযোগ তাকিয়ে আছে। বাম কানে একটা ইয়ারপড গোজা, অন্যটা বিছানার উপর রাখা, হয়তো সিনেমা দেখছে। মাকে দেখে ল্যাপটপটা পাশে রাখলো। পারভিন বেগম ছেলের পাশে বসে বললেন, তোর বাবা চাচারা কেউ বাড়িতে নেই। এদিকে আহি শপিংয়ে যাবে বলে বায়না ধরেছে, সাথে শান্ত প্রান্ত আহি তো আছেই। আর আমার কাছে মাপা কয়েকটা টাকা আছে। ওই কয়েকটা টাকা দিয়ে যদি না হয়। এত এক্সপ্লেনেশন কেন দিচ্ছ আম্মু? ড্রয়ারে কার্ড রাখা আছে, কি কিনবে ওরা? আহি তো সেই 2 মাস আগে থেকেই বলেছে কি হুডি না ফুডি কিনবে। বাজারে গেলে আরও কত কি কিনবে তার ঠিক নেই। আর ওরাও এইসব শীতে কি কিনবে। ভিডিও পজ করে কথাটা বলল তুর্য। বলে উঠতে গেলে পারভিন বেগম তুর্য মাকে থামিয়ে বলল, তোমাদের মেয়েকে হুডি বাদে যা চায় কিনে দেবে। সে যাবে ওই কিনতে, না হলে আর কি কিনে দিব। হুডি বাদে বাকি সব? কেন, ওই সোয়েটারে কি অপরাধ করলো? হুডি যাকে বলবে সে কিনে দেবে। আমি না দিলে নাকি কিছু আসবে যাবে না। কিনুক, 2 মাসও কিনে উঠতে পারেনি। এসব কথা কখন বলবো তোকে? গত 2 দিন তো তোর ঘরে আসতেই দেখলাম না। বলেছিল 2 মাস আগেই। আচ্ছা যা, দিব না কিনে, আগে বাজারে তো যাই। তোমাকে যেটা বলেছি সেটা করবে। তুইও ওর মতো বাচ্চামি করবি? বলেই কার্ডটা নিয়ে চলেই যাচ্ছিলেন পারভিন বেগম। তুর্য ফের পিছু ডাকলো আস্তে করে, মিনমিনিয়ে বলল, একটু ডেকে দাও ওকে। কেন এই কথা তুলে আবার কিছু বলিস না, পরে মেয়েটা মন খারাপ করে ফেলবে। বলবো না। আর শোনো, বলো না আমি ডেকে দিতে বলেছি।
এ আর নতুন কি, যদি এমন কখনো হয়েছে যে তুর্য বাড়ি ফিরেছে আর আহি আসেনি, পেয়েছে মাকে, মাকে দিয়েই ডাকাবে, অথচ বলা যাবে না ছেলে তার ডাকছে। তিনি বললেন, ডাকবি, আবার বললে কি সমস্যা আব্বা? ভয় ভেঙে যাবে, পরে খুব দ্রুত শাশুড়ি আম্মা হয়ে যাবে। আমি তো হতে যাচ্ছি, তুই বানাবি কবে আমার বাপ? আমার প্ল্যান মাফিক সবটা হলে মাসখানেকের মধ্যেই হচ্ছে, আর বাকিটা তোমার হাজব্যান্ড আর দেবরের উপর। সেদিনও বললি দেরি আছে, এখন আবার বলছিস মাস খানিকের মধ্যে। ব্যাপার কি আব্বা? কোনো ব্যাপার নেই, আই থিঙ্ক সবটা দ্রুত সেরে ফেলাই বেটার। থেকে থেকে তোমাদের মেয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলে। শেষ কথাটা বিড়বিড় করে বলল তুর্য, যদিও পারভিন বেগম শুনতে পেয়েছেন। ছেলের কথায় মুখ চেপে হাসলেন তিনি, তারপর চলে গেলেন। তুর্যের কথা মতো আহিকে পাঠালেন, সাথে একটা কফির মগও ধরিয়ে দিলেন। তুর্য এতক্ষণ দরজার দিকেই তাকিয়েছিল, বোধহয় প্রেয়সীর আসার অপেক্ষা করছিল। পায়ের শব্দ পেয়ে সেই দিক থেকে চোখ সরালো, ল্যাপটপে কপট মনোযোগ দিল। আহি সে তো শপিংয়ে যেতে পারবে ভেবে বেজায় খুশি। উৎফুল্ল চিত্তে রুমে এসে কাপ এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। গত পরশু তোর সাথে ঠিক কি কি করেছে? কফি নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল তুর্য। কিছু না তো। আহি আকাশ থেকে পড়ার ভান করে বলল, কিছু না। তাহলে মুখ দেখা থেকে বন্ধ করেছিস কেন? সেদিন আহি লজ্জা ঠিকই পেয়েছিল, কিন্তু পরে ঠিকও হয়ে গিয়েছিল। এই 2 দিনে তো সে অন্য কাজে ব্যস্ত ছিল। এখন কি কাজে ব্যস্ত ছিল সেটা বললে তো আর রক্ষে থাকবে না। সেই প্রসঙ্গ পাল্টিয়ে বলল, আপনি মেহেদি ভাইয়াকে কি থ্রেড দিয়েছেন আগে সেটা বলুন। ভ্রু কুচকালো তুর্য। আহির দিকে ফিরে সন্ধিহান গলায় বলল, ওয়েট 1 সেকেন্ড, এই কথা তুই কোথায় পেলি? কে বলেছে তোকে? এক বিপদ থেকে বাঁচতে আরও বড় বিপদ এনে খাড়া করল। ভাগ্যের স্বপ্নম আছে, ওর ঘাড়ে দিয়ে দেওয়া যাবে। আহি আমতা আমতা করতে করতে বলল, শবনম শবনম বলেছে। ট্রাস্ট মি আহি, এইবারে যদি আমি কিছু দেখি তোর কি অবস্থা করবো ভাবতেও পারছিস না। খুব শান্ত কণ্ঠে বলল তুর্য, কিন্তু তার এই শান্ত কণ্ঠের হুমকিতে ভয়ে আহির আত্মা শুকিয়ে গেল। মুখ চুপসে এইটুকু হয়ে গেল। তুর্য স্বাভাবিকভাবে ফের বলল, শোন, শপিংয়ে শবনমকে নিয়ে যাস, আর আম্মুকে বেশি ঘোরাবি না, যা এখন। তুর্য রাগ করেছে কিনা পরখ করে দেখতে আহি বলল, তুর্য ভাই ল্যাপটপে কি দেখেন? মুভি। আমিও দেখব। রোম্যান্টিক। তাতে কি? পর আবার আর্টিস্টিকের মতো বিহেভ করবি না তো? ধুর, করব না। বলেই তুর্যের পাশ ঘেঁষে বসে পড়ল আহি। তুর্য আহির দিকে একবার আর চোখে তাকিয়ে বলল, কিসিং সিন আছে। আহি এবার হাঁসফাঁস করে উঠতে নিল। তুর্য বাঁকা হেসে আরেকটু চেপে বসলো। আহি মুড়িয়ে উঠে স্বাভাবিক গলায় বলল, থাকবে, দেখব না, একটু কাজ আছে। তুর্য আটকালো না, ওঠার জন্য স্পেস দিল। আহিও স্বাভাবিক ভঙ্গিমায় হাঁটতে হাঁটতে চলে গেল। ও যেতেই তুর্য ফিচেল হাসলো। আসলে এমন কিছুই ছিল না। আহির ভাবগতি পরখ করতে মিথ্যা বলেছে। সে বাংলাদেশে একটা নাটক দেখছিল। আহি অস্বস্তিতে পড়লেও প্রকাশ করেনি। বিষয়টা ভালো। আরেক দফা হাসলো তুর্য, বিড়বিড় করে বলল, দেখতে এত অস্বস্তি। আর বাকিটা আর শেষ করলো না সে। লম্বা করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আল্লাহ মালুম। স্বাভাবিক হওয়ার বহুত সুযোগ দিচ্ছে সে। এরপরেও যদি না হতে পারে তার কি করার। কিন্তু আহি কি তাকে সত্যি বলল? শবনমের কাছ থেকে ওই কথা জেনেছে? সত্যি যদি এমনটা হয় তাহলে ও তো একবার জিজ্ঞেস করে থেমে যাওয়ার মেয়ে নয়। ঘড়িতে সময় দেখতে দেখতে তাড়াহুড়ো করে সিঁড়ি ভেঙে নিচে নামছে তুর্য। আজ হাসপাতাল বন্ধ থাকা সত্ত্বেও ছেলেকে এত ব্যস্ত কায়দায় বাইরে ছুটতে দেখে পিছু ঢাকলেন পারভিন বেগম। চিন্তিত গলায় বললেন, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস বাবা? বাজারে। বাই দ্য ওয়ে, লিস্ট দাও, কী কী লাগবে? পা থামিয়ে গুরুগম্ভীর গলায় বলল তুর্য। ছেলের কথায় যেন আকাশ থেকে পড়লেন পারভিন বেগম। ছেলে তার আহির জন্য পাগল বুঝেছিলেন, কিন্তু এরকম বদ্ধ উন্মাদ আজ বুঝলেন। কিন্তু পোশাক আশাক দেখে বললেন, এভাবে জুতো ব্লেজার টেলেজার পরে বাজারে যাবি? তো কিভাবে যাব? চেঞ্জ করতে হবে? জিজ্ঞাসা দৃষ্টিতে মায়ের দিকে তাকালো তুর্য। পারভিন বেগম হাসতে হাসতে বললেন, বাড়ি যা পড়িস সেইগুলোই পড়ে যা, লাট সাহেব ছেলে আমার। বলে রান্নাঘরে চলে গেলেন তিনি। তারপর 3 জায়ে মিলে একসাথে হাসতে লাগলেন। তুর্য মা চাচিদের কাণ্ড একবার পরখ করে উপরে চলে গেল। টি শার্ট ট্রাউজার পরে নিচে নামলো। রান্নাঘরে গিয়ে কী কী লাগবে মায়ের কাছ থেকে শুনে শুনে মোবাইলে নোট করলো। বাজার থেকে বেশ খানিকটা দূরে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে আছে তুর্য। মুখে চিন্তার ছাপ তার। এত সরু রাস্তা দিয়ে তো গাড়ি ঢুকবে না।
তাহলে বাজার করবে কিভাবে? সে গাড়ি থেকে নামলো, ভিতরের পরিবেশ একবার দেখে আসা দরকার। সে নেমে বাজারের ভিতরে ঢোকার আগেই চোখ মুখ কুঁচকে ফেললো। এর ভিতরে তো নিজেই ঢুকতে পারবে কিনা সন্দেহ, গাড়ি ঢুকবে কিভাবে? এদিকে সবার হাতে এক একটা করে বাজারের ব্যাগ, সে তো কিছুই আনেনি। সেটা না হয় কিনে নিল, কিন্তু ওই মাছের বাজারে কিভাবে ঢুকবে? কাদা পানিতে ভরপুর, আর এত হাওকাও এখান থেকেই কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ভিতরে গেলে কি হবে আল্লাহ মাবুদি ভালো জানেন। যারা এরকম চেঁচামেচি করছে এদের প্রত্যেকটা যদি এক একটা আহি হতো, প্রত্যেকটার কানের ওপর একটা করে চড় লাগিয়ে ঠান্ডা করে দিত। এসেছে বাজার করতে, বাজার করে চলে যাবে, এত সাউন্ড করার কি আছে? ডিসগাস্টিং। ইচ্ছা করছে এখনই ফিরে যেতে। রাগে দাঁতে দাঁত চেপে কোনো রকমে কাঁচা বাজারগুলো করলো সে। মাছের বাজারে এসে হয়েছে জ্বালা। বাজারে সব মাছ দেখতেই একই রকম। সে একটু চিন্তা ভাবনা করে গুগলে সার্চ দিল। বাজার নিয়ে অবশেষে বাড়ি ফিরেছে তুর্য। বাড়ির 3 কর্তা আর আহি ব্যতীত সবাই সেখানে উপস্থিত। জীবনের প্রথমবারের মতো বাজার করছে সে। সবার আলাদা একটা এক্সাইটমেন্ট। যেখানে বাজার করতে সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগে, সেখানে 3 থেকে 3.5 ঘন্টা লাগিয়েছে তুর্য। বাড়ির 3 কর্তা ছেলের করা বাজার দেখার আশায় বসে থেকে থেকে অধৈর্য হয়ে শেষে কয়েকবার কলও করেছেন। বাজারে আবারও ছেলেকে খেয়ে ফেললো না তো? পরিশেষে অপেক্ষা করতে করতে আর না পেরে যে যার কাজে গিয়েছেন। ভাগ্যিস গিয়েছে, না হলে আজ আর কথার শেষ থাকতো না। এই যে অন্য সব কিছু ঠিকঠাকভাবে কিনলো, মাছগুলো মোটেও চিনে উঠতে পারেনি। এদিকে একেবারে মাছ না নিয়ে এলেও সমস্যা, গুগল ঘেঁটেও ঠিকঠাক চিনতে পারেনি। ছবিতে একরকম আর বাস্তবে অন্যরকম। তাই ভুলভাল মাছ না নিয়ে যেগুলো ভালো করে চেনে, অর্থাৎ ইলিশ আর চিংড়ি, সেটাই নিয়েছে। টাকি শৈল মাছও চিনে, কিন্তু আহি আবার পছন্দ করে না, এই জন্য আর আনেনি। বাড়িতে ফিরে বলেছে তোমরা যে মাছের কথা বলেছিল সেগুলো বাজারেই ওঠেনি। তুর্য বাজার থেকে ফিরেছে শুনে আহি দৌড়াতে দৌড়াতে কিচেনে আসলো। তুর্য ভাই বাজারে গিয়েছে শুনেই তখন থেকে আহি এক্সাইটেড। তিনি কখন বাজার থেকে ফিরবেন আর সে দেখবে বাজারের ব্যাগ হাতে তুর্য ভাইকে কেমন দেখা যায়। সে আস্তে আস্তে দেখতে পেল তুর্য গম্ভীর মুখে শটান হয়ে দাঁড়িয়ে আছে। সে পেছন থেকে শবনমকে ধাক্কা দিয়ে ওর সাথে মিশে দাঁড়িয়ে বলল, না ধরলে তো পড়ে যেতে। শবনম রীতিমতো কেঁপে উঠেছে। ছোটকাল হতেই তার হার্টে হালকা সমস্যা আছে, এটা চৌধুরী বাড়ির কম বেশি সবাই জানে। সে ভীতু কণ্ঠে বলল, ভয় পাইয়ে দিল তো আহি। স্টুপিড, জানিস না ওর হার্টে প্রবলেম আছে? পেছন থেকে এভাবে কেউ চেঁচিয়ে ওঠে? বেশ কড়া কণ্ঠে কথাগুলো বলল তুর্য। সাথে সাথে আহির চোখ টলমলো করে উঠেছে। সে তো এরকম সবসময় করে এবং সবার সাথে করে। কখনো তো তুর্য এভাবে ধমকান না, বিরক্ত হলে জায়গা ছেড়ে চলে যান। তাহলে আজকে কেন এমন ব্যবহার করলেন? শবনমের সাথে করেছে তাই? ও ভেজা গলায় বলল, তুর্য ভাই। তাকে কথা শেষ করতে না দিয়ে ফের ধমকে উঠল তুর্য। একটা কথা বলবি না তুই? তোর জন্যে। তুর্য, যা তুই জামা কাপড় বদলে নে। ছেলেকে থামিয়ে শাসিয়ে কথাটা বললেন পারভিন বেগম। তুর্য গটগট বায়ে হেঁটে উপরে চলে গেল। ছেলে যে বাজারে যাওয়ার রাগ আহির ওপর ঝাড়ল সেটা তিনি ভালো করে বুঝেছেন। তাও ঠিকঠাক কিনতে পারলো হয়তো। উল্টোপাল্টা কিনে এনেছে জানলে আসলাম চৌধুরী কিসব বলবে, ভিতরে ভিতরে সেই চিন্তায় ছেলে তার মরছে, সেটা তিনি তো বুঝলেন। কিন্তু এই আবেগী মেয়ে তো বুঝবে না। ইতিমধ্যে চোখের পানি পড়তে শুরু করেছে। তিনি আহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বললেন, শোন মা, বাজার থেকে এসেছে তো এই জন্য মাথা গরম আছে। কোনোদিন এইসব করিনি তো, তুই মন খারাপ করিস না। শুধু এখন না বড় মা, আপনার ছেলে সব সময়ই আমার সাথে এমন ব্যবহার করে। বলেই চোখের পানি মুছতে মুছতে আহিও চলে গেল। এদিকে স্বপ্নম মেয়েটা হাবলার মতো দাঁড়িয়ে আছে। কি হলো কিছুই বুঝলো না। এরা নাকি একে অপরকে ভালোবাসে। আল্লাহ। মারুফা বেগম বললেন, ওর রাগ রাখো তো বুবু, মাছগুলো এখন কি করব? 2 হাঁটু একত্রিত করে হাঁটুতে থুতনি ঠেকিয়ে খাটের ওপর বসে আছে তারিন। নিষ্প্রভ চাহনি, পরনে ভারী বিয়ের লেহেঙ্গা, মুখে কোনো রূপপ্রসাধনী নেই। একটু আগেও কত না কান্নাকাটি করলো, তার রেশ এখনও রয়েছে। চোখ মুখ ফুলে আছে, ফর্সা গাল, নাক, কান্নার তোপে এখনও লাল হয়ে আছে। থেকে থেকে নাক টানছে শুধু। এদিকে রুমের অন্য পাশে একটা মোড়া পেতে বসে ভাবলেশীনভাবে মোবাইল চাপছে মেহেদি। লোকটার কি একটু খারাপ লাগছে না? একটা মানুষ কতটা অমানবিক নিষ্ঠুর হলে এত বড় একটা কাণ্ড ঘটিয়েও এইভাবে শান্ত হয়ে বসে থাকতে পারে? এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে সম্ভব নয়। আর এই অসুস্থ মস্তিষ্কের মানুষটা নাকি তার স্বামী। ঘণ্টা 3 আগেই নাকি তাদের বিয়ে হয়েছে। এটাকে কেমন বিয়ে বলে? একটা মাস্তানের মতো গিয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসলো।
অথচ তার পরিবার কিছুই করতে পারল না। তাদের সামনে আবার বিয়েও হলো। কতটা হাস্যকর ব্যাপার। তাচ্ছিল্য হাসলো তারিন। মেহেদি চোখ তুলে চাইল, সাবলীল গলায় বলল, বিয়ের খুশিতে পাগল হয়ে গেলে নাকি? একটু আগেই কান্না করলে আর এখন হাসছো। কিছুক্ষণ চুপ করে রইল তারিন, তারপর স্বাভাবিক গলায় বলল, আমি চেঞ্জ করব। চেঞ্জ করব বললেই হলো? চেঞ্জ করে কি পারবে? বিয়ে করেছেন, বউয়ের জন্য ড্রেস কিনে রাখেননি? ঘটা করে বিয়ে করতে যাইনি আমি, কাল কিনে দেবে। আর আজ এই পোশাকে থাকবো আমি? কান্নাকাটি কি পরিবারকে দেখানোর ছিল? এখানে এসে তো খুব স্বাভাবিক বিহেভ করছো। মুখ যখন খুলেছো, এবার হাত পা সরিয়ে নড়িয়ে বসো, শোবো আমি। একটা বালিশ নিয়ে খাটের একপাশে শুয়ে পড়ল তারিন। মেহেদি অবাক দৃষ্টিতে তাকালো। সে ভেবেছিল হয়তো টিভি থিয়েটারের নায়িকাদের মতো করবে, খাটে আর জায়গা হবে না তার। অমন কিছু না হয় সন্তুষ্ট হলো সে। তাকে আর এই শীতের রাতটা ফ্লোরে কাটাতে হচ্ছে না। সে লাইট অফ করে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। ব্ল্যাঙ্কেটের এক পাশ টেনে বলল, আমাকে একটু দাও। ছাড়লো না তারিন। সে তো শুধু শুধু এক বিছানায় থাকছে না, এই লোককে সারা রাত আগলা রাখার জন্যই থেকেছে। মেহেদি ফের বলল, কি হলো, দাও না কেন? আপনার গায়ে জড়িয়ে দেবো আমি, নিয়ে নিন। বলে শক্ত করে কম্বলের এক পাশ মুঠো করে ধরল তারিন। মেহেদি কি কাহিনী বুঝছে না? সেও কম্বলের এক প্রান্ত শক্ত করে ধরে শরীরের সর্বোচ্চ জোর দিয়ে হ্যাঁচকা টান দিল। তার আশা ছিল শুধু কম্বলটা আসবে, কিন্তু বুঝতে পারেনি কম্বল তো বাড়ির কাছে পুরো তারিন সহ এসে গায়ের ওপর এভাবে পড়বে। দুজনেই একসাথে চিৎকার করে উঠল। মেহেদি তারিনের মুখ চেপে ধরে সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল, আমি ইচ্ছে করে করিনি। মাঝরাতে এভাবে চিৎকার করো না, লোভ কি ভাববে? তারিন কথা বলতে না পেরে শুধু করছে, আর মেহেদি শক্ত করে মুখ চেপে ধরে রেখেছে। তারিন এক পর্যায়ে মেহেদির হাত কামড়ে ধরল। সে আর্তনাদ করে হাত সরিয়ে চেঁচিয়ে বলল, অসভ্য মেয়ে, রাক্ষসী একটা। তারিন তড়িঘড়ি করে মেহেদির বুকের ওপর থেকে উঠল, সাথে একগাদা কথাও বলল। মেহেদিও সমান তালে গলা মিলিয়ে গেল। অতপর ঝগড়াঝাটি করে গোটা একটা পার করলো। বাজার করে আসার পর থেকে আর নিচে নামেনি তুর্য, এমনকি রাতের খাবারটাও খায়নি। তার অবশ্য দুটো কারণ, একটা আহি আর অন্যটা ওর বাপ। বাপেরটা কোনো রকমে সহ্য করে নিলেও তার মেয়েরটা পারবে না, আর তখন ওইসব রাগ ভাঙানোর এনার্জিও ছিল না। তাছাড়া রাতটা পার হলে রাগ অভিমান কিছুটা হলেও হালকা হতে পারে, অথচ লাভের লাভ কিছুই হলো না। সারা রাত দুই চোখে মেয়ের ছলছল নয়নে অভিমানী মুখ ভেসে উঠেছে, আর এখন মেয়ের বাপ আর চাচার খোঁচা মারার কথা শুনতে হচ্ছে, অথচ তার বলার কিচ্ছু নেই। কি বলবে? বাড়ি এসে বলেছে ওইসব মাছ বাজারে ওঠেনি। তার একটু পর নাকি তার সম্মানীয় চাচা যান সেই সব মাছ নিয়ে হাজির হয়েছেন। সেই যে মাছ চিনে আনতে না পেরে মিথ্যা বলেছে, সেটা প্রমাণ করাই চাচা জানের উদ্দেশ্য। আর ড্রয়িং রুমে বসলো না তুর্য, বুঝতে পারলে তো বসবে। অসহ্য হয়ে চলেই গেল। সে যেতেই ড্রয়িং রুমে সকলে হো হো করে হেসে উঠল। সবটা কানে আসলো তার। সে সোজা আহির রুমে গেল, নক করে প্রবেশ করলো। আহি বোধহয় বাইরেই আসছিল। তুর্যকে দেখে গোমরা মুখে খাটে পা ঝুলিয়ে বসলো। তুর্য খুব সামান্য দূরত্ব রেখে ওর পাশে গিয়ে বসলো। স্বভাব সুলভ ভারী গলায় বলল, নাবিল আর পিঙ্কের বিয়ের ডেট ফাইনাল হয়েছে, তোকে নিয়ে যেতে বলেছে। আহি কিছুক্ষণ চুপ করে থেকে থমথমে গলায় বলল, আমি যাব না। কেন? এমনি, মন চাইছে না যেতে। মনের কথা কেউ শুনতে বলেনি। তো কার কথা শুনবো? আপনার? আক্রোশের সাথে বলল আহি। হ্যাঁ, সারা জীবন। কি প্রবলেম হচ্ছে বলে ফেল, এত ধৈর্য আমার নেই। আর কোনো কথা বলল না আহি। এসে থেকে পাটের সাথে কথা বলে যাচ্ছে, আবার জিজ্ঞেস করছে কি প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে জানেন না তিনি? কি ভেবেছিলেন তুর্য ভাই এসেই বিয়ের কথা বলবে আর সে রাগ অভিমান ভুলে নাচতে নাচতে রাজি হয়ে যাবে? তাহলে তিনি ভুল ভাবছেন। তুর্য বুঝল প্রিয়সিনীর অভিমানের কারণ। উঠে দাঁড়িয়ে আহির মুখোমুখি হলো। মুখ আঁচলা করে ধরে নরম কণ্ঠে বলল, তখন মাথা গরম ছিল। এত বড় হয়েছিস, কখনো আমাকে এসব হাট বাজার করতে দেখেছিস? হুট করে কেন গেছে আমি? তোর বাপের আদর্শ মেয়ে জামাই হওয়ার জন্যই তো। কিন্তু উল্টো বলতে কেন নিয়ে চলে এসছে। মেজাজ খারাপ হচ্ছিল। তোর আব্বু আর বড় আব্বু এটা নিয়ে আমাকে পেঞ্চ মেরে কত কথা বলেছে, তোর কোনো আইডিয়া আছে? ড্রয়িং রুমে গিয়ে দেখ, এখনো বলছে। একটু থেমে সে ফের বলল, তাহলে কি দাঁড়ালো? তোর জন্যই সবটা। কি বলতে চাইছেন? আমার জন্য মাথা গরম? আমার জন্য আব্বু বড় আব্বু আপনাকে পিঞ্চ মারছেন সেটা? আমি বলি কি আর তুই বলছিস কি?
সেটা কখন বললাম? হতাশ গলায় বলল তুর্য। মাত্রই তো বললেন। এটা বললাম? স্টুপিড। বলে 2 আঙুলে নিজের কপাল চেপে ধরলো, ডলতে ডলতে ফের বলল, ও গড, এটা স্টুপিড বলে ফেললাম। এটা নিয়েও নিশ্চয়ই কথা শোনাবি, বল, আমি শুনছি। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। এখন তো ঠিকই সুন্দরভাবে মাথা ঠান্ডা করে বলছেন। অভিমানী গলায় বলল আহি। প্রিপেয়ার হয়ে এসেছে। থমথমে গলায় কথাটা বলল তুর্য। তারপর একটু ঝুঁকে প্রেয়সীর চোখে চোখ রাখার চেষ্টা করে 2 ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, তো আপনার মাথা ঠান্ডা হয়েছে ম্যাম? এখন কি সম্মতি দেওয়া যায়? আহি নত মাথা করে আর উঁচু করল না। আগে একদিন ম্যাম বলেছেন তুর্য ভাই, আজকে আবারও। 2 গালে রক্তিম আভা ছেয়ে গেল তার লজ্জারাঙা মুখ খুব আবেদনময়ী লাগে তুর্যের কাছে। সে আর একটু লজ্জায় ফেলতেই বলল, জাস্ট ম্যাম বলেছি, অন্য কিছু না। এত ব্লাশ করার মতো কিছু দেখছি না। পাখি সোনা জান কিছু বলেনি। সকালে ঘুম থেকে উঠে উদাস হয়ে জানালার দিকে তাকিয়ে বসে আছে তারিন। ঘুম থেকে উঠতে ওর অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ভারী লেহেঙ্গা গায়ে নিয়ে কিছুতেই ঘুম আসছিল না। তারপর কখন ঘুমিয়ে পড়েছে জানে না। দেওয়াল ঘড়িতে দেখলো 11টার বেশি বাজে। ঘুম থেকে উঠে মেহেদিকেও আর দেখতে পায়নি। দরজাটাও বাইরে থেকে লক করে গিয়েছে। কিভাবে ওই লোক? সে পালিয়ে যাবে? তার চিন্তার মাঝে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো মেহেদি। হাতে অনেকগুলো শপিং ব্যাগ। সেগুলো তারিনের সামনে ছুঁড়ে ফেলে বলল, যাও এবার চেঞ্জ করে এসো। তারিন সেই জায়গায় একইভাবে বসে রইল, চেয়ে পর্যন্ত দেখলো না। মেহেদি কিয়ৎক্ষণ চুপ করে থেকে ফের বলল, আরেকবার বিয়ে করতে মন চাইছে, যদি চাও বলো, আর না চাইলে চেঞ্জ করে এসো। এখানে সব কিছু আছে, আর পার্সোনাল যা যা দরকার হয় নিজে গিয়ে কিনে নেবে। আপনারা তো ভালো ব্যবহার আমার হজম হচ্ছে না। একটু পর হজমের ট্যাবলেট এনে দেব। মাত্র বাইরে থেকে আসলাম, এখন আর যেতে পারবো না। তারিন বিরক্ত চোখে একবার মেহেদির মুখের দিকে তাকিয়ে একটা ড্রেস নিয়ে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে বাইরে এসে দেখলো মেহেদি নেই। টেবিলে খাবার রাখা। সে আগে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাগগুলো প্রত্যেকটা খুলে খুলে দেখলো। সত্যি এখানে সব কিছু আছে, সামান্য ব্রাশ আনতেও ভোলেনি। কিন্তু এসব জিনিস এখন কোথায় রাখবে? সে ব্যাগগুলো নিয়ে রুমের একপাশে রাখলো। বেলা অনেকটাই হয়েছে, ক্ষুধাও লাগছে। সে টেবিলে থাকা খাবারটা নিয়ে ডাইনিংয়ে গেল। খাওয়া প্রায় মাঝপথে, তখন কোত্থেকে যেন মেহেদি এসে আসলো। বলল, একবেলা কিনে এনে খাইয়েছি বলে প্রতিবেলা এমন করব না। ফ্রিজে সব কিছু আছে, সময় মতো রান্না করে খেও। না বললেও চলবে। বলে খাবার রেখে উঠে গেল তারিন। মেহেদির উদ্বিগ্ন গলায় বলল, খাবার রেখে উঠছো কেন? আর খাবো না। তারিনা, এই মেয়ে দাঁড়াও, আমি তোমাকে খেতে নিষেধ করিনি। আচ্ছা, আমি প্রতি ওয়েক্সতে রেস্টুরেন্ট থেকে কিনে আনবো, তুই খাবার শেষ কর বই। কে শোনে কার কথা? তারিন তো মেহেদির কথা গায়েই লাগায়নি। পেট ভরে গিয়েছে তাই উঠেছে। এখন যখন লোকটা ভাবছে তার কথার জন্য সে উঠে গিয়েছে, তাহলে ভাবুক। এখনও পাঠার মতো চিল্লাচ্ছে। চিল্লাক। সে সোজা রুমে গিয়ে দরজা লক করে দিল। আর মেহেদি হতাশ হয়ে ডাইনিংয়ের চেয়ারে বসে পড়ল। সেই বেয়াদব মেয়েকে বিয়ে করেছে কেন? মেন্টালি প্রেশার দেওয়ার জন্য? কিন্তু এই মেয়েই তাকে মেন্টালি প্রেশার দেওয়া শুরু করে দিয়েছে। প্রথম দিনেই এই অবস্থা। কয়েকদিন পর হলে তো আরও হবে। কয়েকদিন বাড়িতে এনে এই মেয়ের হাবভাব পরখ করে তারপর বিয়ে করা উচিত ছিল। এখন সারা জীবন এটাকে ঘাড়ে করে নিয়ে বেড়াতে হবে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।